ওং নমঃ শিবায়। নমস্কার। অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। দর্শক, সময় বদলাবেই। সময় কখনো স্থির থাকে না, সময় বদলে যায়, কারণ বদল সংসারেরই নিয়ম। সংসারের এই নিয়মের পরিবর্তন বা ব্যতিক্রম কখনোই হয়নি। আর এই বদল আরেকবার দেখতে পেলাম আমরা 13ই জুলাই শনির রেট্রোগ্রেশন বা শনির বক্রত্ব প্রাপ্তির মধ্যে দিয়ে। এমনিতেই 2025 এই বছরটি একটি পরিবর্তনশীল বছর, কারণ এবছরে বেশ কয়েকটি পরিবর্তন আমরা দেখেছি। এবছরে মার্চের দিকে শনি কুম্ভ রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করলো। তারপরে আমরা দেখলাম বৃহস্পতির রাশি পরিবর্তন, বৃহস্পতি বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে ট্রানজিট করলো। তারপরে দেখলাম আমরা রাহু কেতুর রাশি পরিবর্তন, রাহু কেতুও ট্রানজিট করলো কুম্ভ রাশিতে এবং সিংহ রাশিতে। আবার বৃহস্পতির অতিচারী হওয়া এরই মাঝখানে, আর এই সব শেষে হলো শনির রেট্রোগ্রেশন বা শনির বক্রী হওয়া। এই যে এতগুলো পরিবর্তন হলো, এই পরিবর্তন কিন্তু অবশ্যম্ভাবী। সংসারের এই নিয়মের কোনো ব্যতিক্রম এখানে কখনোই সম্ভব নয়। 2025-এর এই রেট্রোগ্রেশন, স্যাটার্নের এই বক্রী হওয়া বেশ তাৎপর্যপূর্ণ একটা ঘটনা। এবছর জুলাই মাসের 13 তারিখ থেকে শনি বক্রী গতি লাভ করলো এবং 28শে নভেম্বর পর্যন্ত, অর্থাৎ প্রায় 139 দিন পর্যন্ত শনি বক্রী থাকবে। প্রত্যেক বছর শনি 135 দিন অন অ্যান অ্যাভারেজ বক্রী থাকে এবং প্রায় 6 ডিগ্রি 5 মিনিট পর্যন্ত পেছনে সরে যায়। কিন্তু এবছরে শনি 7 ডিগ্রি 43 মিনিট পেছনে সরে আসবে এবং তারপর তার বক্রগতি শুরু হবে। আর 0 ডিগ্রি 53 মিনিট পর্যন্ত তার বক্রগতি চলবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পদ থেকে তার বক্রগতি শুরু হলো এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ পদে 0 ডিগ্রি 53 মিনিট পর্যন্ত পৌঁছানোর পর শনি তার বক্রগতি শেষ করে পুনরায় মার্গী হয়ে উঠবে বা মার্গী গতিতে ফিরে আসবে, আবার নর্মাল তার স্পিডে চলতে থাকবে। এই হলো শনির এবছরের বক্রত্ব প্রাপ্তি হওয়ার সমস্ত হিসেব নিকেশ। 2025-এর এই সময়কালে শনিদেবের বক্রী হওয়া খুব একটা সিগনিফিকেন্টফুল একটা ঘটনা বলে মনে হয়, কারণ এই সময়কালের মধ্যে শনির বক্রী হওয়ার তাৎপর্য কিন্তু আছে। কারণ এবছরের শুরুতেই শনিদেব প্রথম রাশি পরিবর্তন করলো, কুম্ভ রাশি থেকে মীন রাশিতে সঞ্চার করলো এবং মীন রাশি হচ্ছে শেষ জোডিয়াক সাইনের, ন্যাচারাল জোডিয়াক বা কাল পুরুষের শেষ রাশিচক্র, শেষ রাশি, যেখানে শনি তার সমস্ত কর্মফলকে দান করে এবং শনি যেখানে আমাদের ইমোশনাল মাইন্ডকে খুব বেশি এফেক্ট করে। আমরা সকলেই ইমোশনালি বেশ কিছুটা প্রভাবিত হয়েছি এই শনির রাশি পরিবর্তনের মধ্যে দিয়ে। এর পরে আবার বৃহস্পতির রাশি পরিবর্তন দেখলাম আমরা, তারপর কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু সঞ্চার করলো, ট্রানজিট করলো। এরই পরে আবার দেখলাম আমরা বৃহস্পতি অতিচারী হয়েছে। বৃহস্পতি 2025-এ অতিচারী হলো এবং এই অতিচারী গতি থাকবে 2032 সাল পর্যন্ত। এই 8টা বছর বৃহস্পতি অতিচারী থাকবে। সুতরাং এই সময়কালের মধ্যে আবার শনি রেট্রোগ্রেশন হওয়া, এটা একটা ইঙ্গিতপূর্ণ ঘটনা বলেই মনে হয়। আমরা এই বছরের শুরুতেই আমরা দেখেছি যে নানান ধরনের যুদ্ধ বিগ্রহের ঘটনা, বিভিন্ন দেশগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের অবনতি, তাদের জিও পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পরিবর্তন দেখলাম, নানান ধরনের সংঘর্ষ বিরতি এবং একটা টেনশন, তার সঙ্গে সঙ্গে ইকোনমিক্যাল একটা স্ট্রেস, একটা বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে একটা ধস, নানান ধরনের ট্যারিফ ওয়ারও দেখলাম আমরা। ন্যাচারাল ক্যালামিটিস তো রয়েছে এর সঙ্গে সঙ্গে, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, অগ্নুৎপাতের ঘটনা, দাবানলের মতন ঘটনা সবই দেখলাম আমরা এবছরে। নিউমোরোলজিক্যালি এই বছরটা এমনিতেই একটা এন্ডিং ইয়ার, সবকিছু শেষ, কমপ্লিশনের ইয়ার। আর এবছরেই এতগুলো ঘটনা।
যে যুদ্ধ বিগ্রহ ইদানিং এই লাস্ট কয়েক মাসের মধ্যে আমরা যে সমস্ত যুদ্ধ বিগ্রহের পরিস্থিতি দেখলাম বিশ্বময়, সারা পৃথিবী জুড়ে আমাদের দেশ, তাদের ভারতবর্ষ, প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ, সবই দেখলাম। এবং মনে হয় আগামী দিনেও এই সংঘর্ষের অবস্থা, বাতাবরণ থাকবে। এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই শনির বক্রি হওয়া, এটাও একটা ইঙ্গিতপূর্ণ সময়কেই দেখাচ্ছে। একটা কালের সময়ের কালের রথের যে গতিমুখের বদল বা প্যাসেজ অফ টাইমের মধ্যে যে একটা ডাইরেকশনাল চেঞ্জ তৈরি হতে পারে, টাইমের ডাইরেকশনের চেঞ্জ হতে পারে, তার একটা ছোট্ট ইঙ্গিত এখানে আমার মনে হচ্ছে। একটা ইঙ্গিত রয়েছে এই সময়কালের মধ্যে, এই রেট্রোগেশনের মধ্যে। শনি বক্রি হওয়ার পর এবং রাহু কেতু তার আগেই যে ট্রানজিট করেছে কুম্ভ রাশিতে ও সিংহ রাশিতে, এগুলো যে অ্যাক্সিস তৈরি করেছে, সেই অ্যাক্সিস গুলো কোনোটাই পজিটিভ নয়। কেতুর সঙ্গে শনির 6-8 বা 6-8 অ্যাক্সিস তৈরি হয়েছে, আর রাহুর সঙ্গে শনির 2-12 বা দ্বিদ্বাদশের সম্পর্ক তৈরি হয়েছে। অপরদিকে এখন বৃহস্পতি যদিও পজিশনালি ঠিক রয়েছে শনির সঙ্গে, কিন্তু যখনই বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে অক্টোবর নাগাদ, তখন 6-8 অ্যাক্সিস তৈরি হবে শনি এবং বৃহস্পতির মধ্যে। এই পজিশনস গুলো একটাও পজিটিভ নয়, এই অ্যাক্সিস গুলো একটাও খুব যে পজিটিভ রেজাল্ট দিতে পারবে তা মনে হয় না। সুতরাং এই বক্রি দশার মধ্যে যত রকমের ইম্প্যাক্ট তৈরি হবে এই গ্রহদের অ্যাক্সেসের মধ্যে দিয়ে, সেগুলো কিন্তু সবই একটু নেগেটিভ ধরনের হতে পারে। তাই এই সময়টা বেশ ইম্পর্টেন্ট বলেই মনে হচ্ছে। দর্শক, এখন অনেকেরই মনে হতে পারে যে প্রত্যেক বছরই তো শনি বক্রি হয়, এটা তো নতুন কোনো ঘটনা নয়। প্রত্যেক বছর অন অ্যান অ্যাভারেজ 135 দিনের জন্য শনি বক্রি হয়, কিন্তু কোনো বছরই শনির পজিশন এক থাকে না বা প্ল্যানেটারি পজিশন এক থাকে না। প্রত্যেক বছরেই শনির এবং অন্যান্য প্ল্যানেটারি পজিশনস চেঞ্জ হয়ে যায়, তাই প্রত্যেকবারে বক্রগতির তাৎপর্য বদলে যায়। সুতরাং এবছরটাও এর কোনো ব্যতিক্রম হয়নি, এবছরেও তার নতুন এক তাৎপর্য নিয়েই সে এসেছে। তাই শনির বক্রগতি এবছরেরও একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, এই বিষয়ে কোনো সন্দেহ থাকে না। 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকছে। প্রথমে 3rd অক্টোবর পর্যন্ত শনি তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদেই বক্রি থাকবে, এবং তারপরে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হয়ে প্রবেশ করবে এবং সেখানেই বক্রি হয়ে থাকবে। সুতরাং দুটি ভিন্ন ভিন্ন নক্ষত্রের মধ্যে দিয়ে শনির বক্র গতি চলবে, তাই ভিন্ন ভিন্ন প্রভাব আমরা দেখতে পারবো। এই বক্র গতিতে দুটি ভিন্ন নক্ষত্রের কারণেই প্রভাবটাও ভিন্ন ভিন্ন হবে। দর্শক, এবার এই বক্রি গ্রহ নিয়ে আমার একটা নিজস্ব বোধ বা আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলি। তা হলো, গ্রহ যখন বক্রি হয় তখন সেই গ্রহ আমাদের মধ্যে একটা অবসেশন ক্রিয়েট করে, বা একটা বোধ, একটা কোনো কিছুর প্রতি চেতনা, বা একটা না হয়ে যাওয়ার একটা ফিলিংস, একটা ইনসিকিউরড একটা অনুভূতি দিয়ে যায়। মানে কোনো একটা কিছু কমপ্লিট করতে হবে, কোনো একটা কাজ পেছনে পড়ে আছে, কোনো একটা টাস্ক হয়তো শেষ করা হয়নি, কোনো একটা অসমাপ্ত কাজ রয়ে গেছে, এই ধরনের একটা বোধ বা একটা অবসেশন ক্রিয়েট করে গ্রহ তার বক্রি অবস্থায়। আসলে গ্রহ বক্রি হয়ে কোনো একটা ফেলে রাখা কাজ বা কোনো একটা অসমাপ্ত কাজের প্রতি আমাদের ফোকাসটাকে নিয়ে যায়। সেই কাজটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, যতক্ষণ না সেটা শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই অবসেশন বা ওই বোধটা, ওই একটা অস্থিরতা লেগে থাকে ভেতরে। এটা বক্রি গ্রহের বা গ্রহ বক্রি হওয়ার মধ্যে দিয়ে এটা কিন্তু সক্রিয়তা দেখা যায় বা যেতে পারে। একটু কনসাস হলে পরে, একটু খেয়াল করলে পরে এটা বুঝতে পারা যাবে। অর্থাৎ এই বক্রি অবস্থায় গ্রহ একটা কনসাসনেস ক্রিয়েট করে, যে কনসাসনেস, যে বোধ একটা অবসেশনের মধ্যে নিয়ে যায়, যে বোধহয় কাজটা শেষ হয়নি, সেদিকে বারে বারে আমাদের চেতনাকে নিয়ে যায় এবং কাজটাকে শেষ করাবার জন্য একটা অবসর ক্রিয়েট করে। সুতরাং যখন একটি গ্রহ বক্রি হয়, যখন একটি গ্রহ কোনো একটি নির্দিষ্ট ভাবে বা হাউসের মধ্যে রেট্রোগ্রেড হয় বা বক্রি হয়, তখন একজন ব্যক্তিকে ওই ভাবের সঙ্গে যুক্ত বিষয়গুলোকে বা ওই ভাবের সংশ্লিষ্ট কর্মগুলিকে
কর্মগুলিতে ফোকাসড হতে হয় এবং সেই কাজগুলোর মধ্যে যেগুলো আনসলভড হয়ে রয়েছে, যেগুলো পড়ে রয়েছে, যে কাজগুলো করা হয়নি বা করতে হচ্ছে, বা বাকি থাকা যে কাজগুলো সেগুলোতে ফোকাসড হয়ে সেই কাজগুলো সমাপ্ত করতে হয়। এই জন্যই বোধহয় বকরি গ্রহকে ডেস্টিনি প্ল্যানেট বলা যায়, কারণ সেই দিকটাতে নিয়ে যায় মানুষকে গ্রহটি, সেই কাজগুলোকে করানোর জন্যই গ্রহ বকরি হয়ে সেই ধরনের কিছু না কিছু ডিফিকাল্টিস তৈরি করে যাতে কাজটা সমাপ্ত হয়। ডিফিকাল্টিস অর্থাৎ সমস্যা এই অর্থে যে যতক্ষণ না কাজটা সমাপ্ত হচ্ছে ততক্ষণ সেটা নিয়ে একটা সমস্যা থাকবে। যদি একজন ব্যক্তি সেই ক্ষেত্রে তার ওই যেভাবে গ্রহটি বক্রি হয়েছে সে সেই সমস্ত সমস্ত কাজগুলিকে যদি ফোকাসড হয়ে সেই কাজগুলিকে যদি সমাপন করে বা কমপ্লিট করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা বা কোন রকম ডিফিকাল্টিস আর থাকে না। এবার দর্শক, শনি যে বক্রি হয়েছে এর একটা ইনার বিষয়কে আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। হয়তো আপনারা এটাতে অবগত থাকতে পারেন, অথবা অথবা আপনারা এই বিষয়টা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন যে শনি হচ্ছে কর্মের কারক গ্রহ, বা শনি কর্মের সিগনিফিকেটর, কন্ট্রোলার অলসো। শনি কর্মকে নিয়ন্ত্রণ করে, আর কর্ম বা অ্যাকশন বা ওয়ার্কের সঙ্গে অলওয়েজ টাইম রিলেটেড, অর্থাৎ সময় কর্মের সঙ্গেই যুক্ত থাকে। কোনো কাজই সময়কে বাদ দিয়ে হতে পারে না, অথবা কোনো কাজকে সময় ছেড়ে থাকতে পারে না। কোনো না কোনো সময়ের মধ্যে কোনো না কোনো কাজ হতেই হবে। তাই সময়ের সঙ্গে কাজের যে গভীর সম্পর্ক রয়েছে, সে কারণেই শনির সঙ্গে সময়েরও সম্পর্ক হয়ে গেল। আর এক্ষেত্রেই শনি সবচেয়ে বেশি পাওয়ারফুল, টাইমের রেসপেক্টে শনি সবচেয়ে বেশি ক্ষমতাশালী। তাই যখন গ্রহ বক্রি হচ্ছে, শনি যখন বক্রি হচ্ছে, তখন সময় খুব ইম্পর্টেন্ট হচ্ছে। দেখবেন যে যে মানুষের আহ গ্রহ যে মানুষের বার্থ চার্টে বা যে ব্যক্তির বার্থ চার্টে শনি অত্যন্ত শুভ অবস্থায় আছে এবং অত্যন্ত স্ট্রং পজিটিভ প্ল্যানেট, সেই মানুষ অত্যন্ত ধৈর্যশালী। সে একই কাজ বারবার করতে পারে, অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে সে কাজটা করতে পারে, যতক্ষণ না সে পারফেকশনে পৌঁছচ্ছে, একদম একদম তার স্কিল একদম সুপিরিয়র জায়গায় পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই কাজটাতে সে লেগে থাকে, সে কাজটাকে ছাড়ে না, তার ধৈর্যের কোনো বিচ্যুতি ঘটে না, অত্যন্ত ধীর স্থির ভাবে মুখী গতিতে একটা দিকে লক্ষ্য রেখে সে কাজ করতে পারে। এটাই হচ্ছে পজিটিভ শনির লক্ষণ, মানে পজিটিভ বক্রী শনির লক্ষণ বা শনির লক্ষণ। আর যদি দেখা যায় যে কারোর বার্থ চার্টে শনি অত্যন্ত পজিটিভলি প্লেসড নয়, শনি কোনো ম্যালিফিক কন্ডিশনে রয়েছে, দুর্বল ভাবে রয়েছে, তাহলে সেই ব্যক্তি অত্যন্ত বেশি ধৈর্যশালী হতে পারবে না। কাজ করতে গিয়ে তার মধ্যে ধৈর্যের অভাব দেখা যাবে। কোনো একটা বিষয়ে কোনো একটা কাজে দক্ষতা অর্জন করার জন্য বা স্কিলড হওয়ার জন্য যে পরিমাণ সময় দিয়ে ধৈর্য দিয়ে সেই কাজটি শিখতে হবে, সেই পরিমাণ ধৈর্য দিয়ে সে কাজটি করে উঠতে পারবে না, ধৈর্যের অভাব তার মধ্যে দেখা যাবে। সুতরাং শনি যখন বক্রি অবস্থায় আসবে এবং কোনো একটা ভাবে প্লেসড হবে, তখন ব্যক্তিকে বা আমাদেরকে তখন ওই ভাবের সংশ্লিষ্ট বিষয়ে কাজগুলিতে মনোনিবেশ করতে হবে, ফোকাসড হতে হবে, অনেক বেশি ধৈর্যের সঙ্গে সেখানে কাজ করতে হবে। যতক্ষণ না সেই কাজটি কমপ্লিট হচ্ছে ততক্ষণ সেখান থেকে বিচ্যুত হওয়া যাবে না। যখনই আমরা যত তাড়াতাড়ি সেই কাজটিতে মনোনিবেশ করতে পারবো, যত বেশি ধৈর্য দিতে পারবো, যত বেশি ইনভলভড হতে পারবো, ফোকাসড হতে পারবো, ততই ধীরে ধীরে সেখানে স্কিলকে ডেভেলপ করতে পারবো এবং সেখানে কাজটা সম্পূর্ণ হলেই সেখানে শনির বেনিফিট পাওয়া যাবে। শনির তরফ থেকে আমাদের কাছে ডিফিকাল্টিস অনেকখানি কমে যাবে বা আমরা ডিফিকাল্টিস থেকে বেরিয়ে আসতে পারবো। অর্থাৎ ব্যক্তি যেমন যেমন সময় দিতে পারবে, ঠিক তেমন তেমনই ভাবে সেই কাজটিতে সে দক্ষ হয়ে উঠবে, এবং এটি হলো শনির বক্রত্বের তাৎপর্য বা রেট্রোগেশনের সিগনিফিকেশন। আজকের এই ভিডিওতে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ওপর শনির এই বক্রী গতি কিভাবে কাজ করবে এবং এই বিশেষ সময় এই রেট্রোগেশনের পিরিয়ডে কোন উপায়গুলি অবলম্বন করলে এই সময়টিকে অনেকটা সহজ করা যাবে, সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব।
কর্কট রাশি এবং কর্কট লগ্নের সাপেক্ষে শনি আপনাদের 7th লর্ড এবং 8th লর্ড, অর্থাৎ সপ্তমপতি ও অষ্টমপতি। এই শনি আপনাদের নবম ভাবে বক্রী হয়েছে। শনির বক্রী দৃষ্টি আপনাদের 11th হাউসে, 3rd হাউসে এবং 6th হাউসে রয়েছে। দর্শক, আপনারা যারা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকা, আপনাদের শনি অত্যন্ত শুভ গ্রহ নয়। শনি সপ্তম ও অষ্টম ভাবের অধিপতি হওয়ায় একটা ডিফিকাল্টিস তো তার মধ্যে আছেই। চন্দ্রের সঙ্গে শনির সম্পর্ক শুভ নয়। এই শনি এখন যখন নবম ভাবে আপনাদের 9th হাউসে বক্রী হয়েছে, তখন ভাগ্যের সম্পর্কিত বিষয়গুলো, ভাগ্যভাব সম্পর্কিত বা 9th হাউস রিলেটেড বিষয়গুলোতে একটু 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 শিথিলতা, একটু ডিলেমি তৈরি হতে পারে। তবে যেহেতু অষ্টম ভাব থেকে শনি এখন নবম ভাবে এসেছে, সুতরাং এর পূর্বে যখন কুম্ভে অষ্টমে ছিল শনি, তার থেকে তুলনামূলকভাবে বেটার। এই শনির নবমে অবস্থান করাটা অষ্টমের থেকে তুলনামূলক বেটার। এমনি আপনাদের রাশি বা লগ্ন, কর্কট রাশি বা লগ্ন হওয়ায় আপনারা একটু ইমোশনাল প্রকৃতির মানুষ। আপনাদের মধ্যে ইমোশন, আপনাদের মধ্যে চেতনা এবং আবেগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণাবলী আছে। কিন্তু এখন আপনারা দেখবেন যে অনেক বেশি প্র্যাকটিক্যাল বা একটা বাস্তবিক বোধ সম্পন্ন হতে পারবেন এই শনির বক্রী অবস্থায় বা বক্রী দশা সময়কালে। এখন মনে হতে পারে অনেক কিছু যে বিষয়টা আগের মতন ইজি নয়, বা টাইমটা একটু বোধহয় বদলেছে, একটু বোধহয় বাস্তবিক দিকটা একটু বোধহয় স্টাফ হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। যাদের দশাকাল এবং অন্তর্দশাকাল শুভ যাচ্ছে না, তাদের ক্ষেত্রে এই টাইমটা একটু শক্ত হয়ে অনুভব হতে পারে, এবং তার কারণে আপনারা একটু প্র্যাকটিক্যাল হবেন, কল্পনার জগৎ থেকে হয়তো একটু বেরিয়ে আসতে পারবেন এবং বাস্তবটাকে বোঝবার এবং বাস্তবটাকে নিয়ে নিজেকে আবার একটুখানি বাস্তবিক হয়ে ভাববার সময় সুযোগ পাবেন। এখানে যে প্র্যাকটিক্যাল হওয়া বা বাস্তবিক বোধ হওয়ার কথা বললাম, তা আসলে শনি যেহেতু অষ্টমপতি, তা সেটা সাডেন চেঞ্জ, একটা পরিবর্তন তো দেখায়, এবং নবম ভাবে থাকায় ভাগ্যের স্থানে সেই পরিবর্তনের জায়গাটাকে একটা কোথাও একটা কনফার্ম করার চেষ্টা করে। তবে এইখানে একটা সম্ভাবনাও রয়েছে, কারণ মঙ্গল আপনাদের পঞ্চমপতি ও দশমপতি হয়ে যোগকারক প্ল্যানেট, অর্থাৎ যোগকারক গ্রহ, সেই মঙ্গল এখন 3rd হাউসে অবস্থান করছে এই মুহূর্তে, এবং সে শনিকে সপ্তম দৃষ্টিতে দেখছে। অর্থাৎ শনি মঙ্গল একটা পরের সমসপ্তক কন্ডিশনস তৈরি হলো, যার ফলে এরা যখন পরস্পরের সঙ্গে যুক্ত হলো, তখন কর্মের ক্ষেত্রে একটা কিন্তু আপওয়ার্ড পজিশনস পাওয়া যেতে পারে। কারণ মঙ্গল আপনাদের কর্মের গ্রহ, সে 3rd হাউসে এসছে, পরিবর্তনের জায়গায় এসছে, এবং শনিও নবম ভাবে এসছে অষ্টমপতি হয়ে, সেখানেও সে একটা আপওয়ার্ড চেঞ্জেস দেখাচ্ছে। কারণ অষ্টমের দ্বিতীয় স্থান নবম, একটা কোথাও প্রোগ্রেস থাকছেই, একটা আপওয়ার্ড মোবিলিটি দেখা যাচ্ছেই। কারণ ন্যাচারালি শনি কর্মের কারক গ্রহ, আর আপনাদের কর্মের অধিপতি মঙ্গল তার সাথে সম্পর্ক তৈরি করেছে 3rd হাউস থেকে। সুতরাং কোথাও একটা কর্ম বা জবের ক্ষেত্রে একটা কোথাও বেটারমেন্ট হওয়ারই সম্ভাবনা, প্রমোশন বা এই এমন কিছু একটা পজিটিভিটিরই সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দর্শক, যে জিনিসটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই টাইম ফ্রেমের মধ্যে, তা হচ্ছে যে 9th হাউসে শনি আপনাদের বক্রী হয়েছে। শনি যে হাউসটিতে বক্রী হয়, সেই হাউসটির প্রতি আমাদের একটু বেশি মনোনিবেশ করতে হয়। আমাদের কনসাসনেস এখন বেশি 9th হাউসের দিকে চলে যাবে, অর্থাৎ আপনাদের মন, আপনাদের চেতনা, আপনাদের চিন্তা ভাবনা একটু 9th হাউস রিলেটেড বিষয়গুলোর দিকে যাবে। 9th হাউস থেকে উচ্চ শিক্ষা, 9th হাউস থেকে রিসার্চ ওয়ার্ক, 9th হাউস থেকে পিতার শরীর স্বাস্থ্য, গুরু বা মেন্টর এবং ভাগ্য, এই সব কিছুকেই দেখা হয়। সুতরাং এই সময়, এই বক্রী দশাকালে আপনার গুরু, স্থানীয় ব্যক্তি, পিতৃতুল্য মানুষজনের সঙ্গে সম্পর্কগুলিকে একবার রিঅ্যানালিসিস করা দরকার। তাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা দরকার। তাদের সঙ্গে যদি কোনো রকম সম্পর্কের কোথাও ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, তাহলে সেগুলিকে এখন
অনেক বেশি গুরুত্ব দিয়ে যত্ন সহকারে সেগুলির উপর কাজ করা দরকার। সেই সম্পর্কগুলিকে ঠিক করে নেওয়ার চেষ্টা করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে সেই একই কথা, রিঅ্যানালিসিস প্রয়োজন। কারণ এই বক্রী দশায় শনি আমাদের যে কাজটি হয়ে ওঠেনি, যে কাজটি আমরা করে উঠতে পারিনি, সেই কাজটিকে করে শেষ করবার, সেই কাজটিতে আরেকবার ফোকাস রাখবার সময় বা সুযোগ দেবে এবং সেই কাজটিকে কমপ্লিট করারও সুযোগ দেবে। সুতরাং পড়াশোনা, রিসার্চ, উচ্চশিক্ষার ক্ষেত্রে যাবতীয় যে বিষয়গুলো আমরা বা আপনারা করে চলেছেন, যেগুলো শিক্ষার্থীরা করে চলেছে, সেই ক্ষেত্রে সেটাকে রিঅ্যানালিসিস করা প্রয়োজন। কোথাও কোনো ত্রুটি থাকলে সেটা ঠিক করে নেওয়া প্রয়োজন। 9th হাউসের এই বক্রি কন্ডিশনটা কিন্তু শুধুমাত্র রিঅ্যানালিসিস করা, এডুকেশন বা গবেষণা শুধু নয়, সম্পর্কের পিতা বা পিতৃতুল্য মানুষদের সাথে বা গুরুস্থানীয় ব্যক্তি বা মেন্টরের সাথে সম্পর্কের ক্ষেত্রে নয়, তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এই সময় পিতার শরীর স্বাস্থ্যের ওপর একটা প্রভাব পড়তে পারে শনির। এছাড়া যেহেতু শনি 9th হাউস থেকে আপনাদের 3rd হাউসে তার দৃষ্টি রেখেছে এবং 3rd হাউসে এখন মঙ্গলও এসেছে, আপনাদের 5th লর্ড এবং 10th লর্ড, সুতরাং একটা দূর ভ্রমণ বা নিকট ভ্রমণ, যে কোনো ধরনের ভ্রমণের সম্ভাবনা আছে এবং এই ভ্রমণ কিন্তু অনেক বেশি পজিটিভ হয়ে উঠবে যদি সেটি কোনো তীর্থ ভ্রমণ বা ধর্মীয় স্থানে ভ্রমণ হয়। কারণ 9th তীর্থ ভ্রমণের ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ। গুরু গৃহে যাওয়া, গুরুর কাছে গিয়ে কোনো রকম ভাবে একটুখানি সময় কাটিয়ে আসা বা দূরবর্তী স্থানে যেখানে গুরু আশ্রম রয়েছে সেখানে গিয়ে যদি একটু ভিজিট করা যায় তাহলে এই টাইমটা কিন্তু অনেক বেশি পজিটিভ হয়ে উঠবে আপনাদের জন্য। তবে দর্শক, যারা যাত্রা করতে চাইছেন এই সময়, যারা দূরে কোথাও যেতে চাইছেন বা যেমন কোনো তীর্থ ভ্রমণের কথা বললাম, সবই ঠিক আছে, কিন্তু শনি বক্রি হওয়ার কারণে 9th হাউসে অনেক সময় অনেকের ক্ষেত্রেই হয়তো শেষ মুহূর্তে যাত্রা শুরু করার আগে কোনো রকম সাডেন চেঞ্জেস তৈরি হতে পারে সিচুয়েশনে। হয়তো যাত্রার থামাতে হতে পারে বা যাত্রায় কোনো বিঘ্ন তৈরি হতে পারে বা একটা কোনো রুটিন সেট আপের মধ্যে চেঞ্জেসের সম্ভাবনা তৈরি হতে পারে। তো এক্ষেত্রে যাত্রার পূর্বে সবকিছুকে একটু দেখে নেওয়া দরকার, কোনো মিস্টেক কিছু হচ্ছে কিনা বা কোনো রকম অসুবিধের কোথাও আছে কিনা সেটা দেখে নিয়ে যাত্রা করতে পারলে অসুবিধে খুব একটা হবে না। শনির বক্রি দৃষ্টি আপনাদের 6ষ্ঠ ভাবে রয়েছে, তার 10ম দৃষ্টি রয়েছে সব 6ষ্ঠ ভাবে। 6ষ্ঠ ভাব রোগ ঋণ শত্রুর ভাব, সুতরাং সেক্ষেত্রে এদিকটা পজিটিভ হলো। এই সময় যদি কোনো রকম রোগের সম্ভাবনা তৈরিও হয় তবে তা অনেক দ্রুত আপনি ঠিক করতে পারবেন। এই সময় আপনি যদি কোনো মেডিকেশনের মধ্যে থাকেন তাহলে আপনার রোগ থেকে আপনি মুক্ত হতে পারবেন। রোগ ঋণ শত্রুর জায়গাটা আপনাকে শনি এখানে পজিটিভলি হেল্প করতে পারবে। তো সুতরাং এই বিষয়টা আপনি অনেক বেশি নিশ্চিন্ত হতে পারেন যে রুটিন ওয়াইজ চলতে পারলে, ডক্টরের পরামর্শ অনুসারে যেমনভাবে মেডিকেশনের কথা থাকবে সেভাবে যদি চলতে পারেন তাহলে আপনি রোগ থেকে মুক্ত হতে পারবেন, এতে কোনো অসুবিধে হবে না। শনির এই বক্রি সময়কালের মধ্যে সবচেয়ে যেটি ভালো একটা কন্ডিশন তৈরি হচ্ছে তা হচ্ছে কাজের ক্ষেত্রে। কাজের ক্ষেত্রটিতে কিন্তু কোনো রকম অসুবিধা দেখা যাচ্ছে না খুব একটা, তার কারণ দশমপতি পঞ্চমপতি মঙ্গল 3rd হাউসে এসে শনির সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি করেছে। এখন শনি নিজেই কর্মের অধিপতি গ্রহ আর মঙ্গল কর্মের গ্রহ, দুটি গ্রহ যখন পরস্পরের সামনাসামনি হয়ে তাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ করছে তখন কর্ম সংক্রান্ত বিষয়ে খুব সমস্যা হবে না। তবে হ্যাঁ, একটু ডিলে হতে পারে, একটু দেরি হতে পারে। শনি এখানে আপনাকে, যদি আপনার ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, জব নয়, শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই এটা বেশি দেখা যেতে পারে যে আপনি হয়তো অনেকটা কিছু ব্যবসা করেছেন কিন্তু টাকাটা সেই মতন করে আসছে না, কোথাও একটা আটকে যাচ্ছে, সেই জায়গাটা হয়তো দেখা যাবে। বাট শনি এখানে ডিনাইল করবে না, ডিলে করতে পারে। আপনি কাজ করতে থাকুন, কাজ পেতে থাকবেন, কাজ পেতে অসুবিধা হবে না, কিন্তু টাকাটা হয়তো একটু দেরি করে আসতে পারে। এটা খুব বড় সমস্যা হবে না, টাকা আপনি পেয়ে যাবেন। এই সময় এই বক্রি দশায় যেটা সবচেয়ে জরুরি তা হলো পেশেন্স, ধৈর্য ধরে চলতে হবে। আপনি যে কাজগুলো আগে পরিকল্পনা করেছিলেন, যে কাজটা করবেন
বলে স্থির করেছিলেন, যেটা আপনার পরিকল্পনার মধ্যে রয়েছে, তা এখন যথেষ্ট ভালোভাবে করতে পারবেন, বা এখন আবার তাকে নিয়ে ভাববা এবং সেগুলো নিয়ে কাজ করার একটা সময়। যদি আপনি আপনার পূর্ব পরিকল্পনা মাফিক কাজকে আবার হাতে নেন এবং সেই কাজটিকে যদি সম্পন্ন করতে পারেন, তাহলে এটা অনেকটা ভালো সময় তার জন্য। সুতরাং দর্শক, দেখতে গেলে এই সময়টাই বকরি গতির যে 139 দিনের যে টাইম পিরিয়ডটা রয়েছে, এটা খুব বেশি যে টেনশনের তা নয়। ওভারঅল সময়টা ভালো, কারণ শনি সপ্তমপতি হোক কি অষ্টমপতি হোক, নবমে বকরি হয়ে কিন্তু খুব বেশি ডিস্টারবেন্স ক্রিয়েট করবে না। কর্মের জায়গাটাকেও মোটামুটি ঠিক রাখছে, কর্মের একটা পজিটিভিটি রয়েছে। খালি একটু বেশি বাস্তবিক ভাব নিয়ে চলতে হবে, একটু ইমোশন বা কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসতে হবে, একটু ধৈর্য নিয়ে চলতে হবে, তাহলেই সব ঠিক আছে। এবার এই আলোচনা শেষ করার পূর্বে উপায়ের কথা বলি বা রেমেডির কথায় আসি। দর্শক, আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল থার্ড হাউসে বসে শনির সঙ্গে সমসপ্তম সম্পর্ক তৈরি করেছে। মঙ্গল অলওয়েজ শনিকে কন্ট্রোল করে, তাই এই বকরি দশায় যদি হনুমানজির পূজা করা যায়, হনুমানজির মন্দিরে গিয়ে তাকে পূজা দেওয়া যায়, তার মন্ত্র পাঠ করা যায়, আরাধনা করা যায়, তাহলে এটি অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে। এছাড়া এই সময় তীর্থ ভ্রমণ অত্যন্ত উপযুক্ত একটা রেমেডি। আপনারা তীর্থ ভ্রমণ করতে পারেন এবং তার মাধ্যমে একটা পজিটিভ এনার্জি নিয়ে আসতে পারেন। পরিবর্তন অবশ্যই তাতে হবে এবং পজিটিভিটি দেখতে পাবেন। ভাগ্য কোথাও একটা কি ভাগ্য কাজ করবে, ভাগ্যতে সহায়তা করবে সেই তীর্থ ভ্রমণ। আজকে আলোচনা এখানেই শেষ করছি। আশা করব শনির এই বক্রী গতি আপনাদের কর্কট রাশির সমস্ত জাতক জাতিকাদের ওপর শুভ প্রভাব দান করবে। আপনাদের সময়টি অত্যন্ত পজিটিভ এবং অত্যন্ত গঠনমূলক হয়ে উঠুক, এই আশা রেখেই আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।